আজকে দশম শ্রেণীর সপ্তম অধ্যায় শুরু করেছিলাম, সেটা নিয়ে কিছু আলোচনা করছি। এখানে এই চ্যাপ্টারটি, এই অধ্যায়, এর বিষয়বস্তু হচ্ছে ভারতের যে জাতীয় আন্দোলন শুরু করেছিল জাতীয় কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেমন মুসলিম লীগ, এই সমস্ত এদের দ্বারা যে ইংরেজ বিরোধী জাতীয় আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, তার পাশাপাশি ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন আন্দোলনের, তারা যে আন্দোলন করেছিল, এই চ্যাপ্টারে তার একটা বিশেষ দিক তুলে ধরা হচ্ছে। এবং ঊনবিংশ শতাব্দীতে যে সমাজ শিক্ষা সংস্কারের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন ঘটে যায়। নারী সমাজের একটা বিরাট অংশ তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জাতীয় আন্দোলনের সঙ্গে তারা নিজেদের যুক্ত করে এবং জাতীয় আন্দোলনে তারা একটা বিশেষ ভূমিকা পালন করে। যদিও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তাদের যে যোগদান ছিল খুবই সীমিত, কিন্তু পরবর্তী যে আন্দোলনগুলো হয়েছিল, তিনটি যে বিরাট আন্দোলন হয়েছিল, গণ আন্দোলন পৃথিবীর ইতিহাসে যার তুলনা মেলা ভার। একটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দের অহিংস অসহযোগ আন্দোলন, যা গান্ধীজির ডাকে কংগ্রেস দল শুরু করেছিল। দ্বিতীয় হচ্ছে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন, অহিংস আইন অমান্য আন্দোলন। এবং শেষ যেটি গণ আন্দোলন, যেটাকে বলা হচ্ছে 1942 সালে 42-এর আন্দোলন বা আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন। এই আন্দোলনগুলোতে দেখা যায় বিশেষত অসহযোগ আন্দোলন, যেটা 1920 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, সেই আন্দোলনে বিপুল সংখ্যক ভারতীয় নারী এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং আন্দোলনকে সাফল্যমণ্ডিত করবার জন্য পিকেটিং, বিদেশি দ্রব্য বর্জন এবং বিভিন্ন মিছিল মিটিংয়ে তারা অংশগ্রহণ করে তাদের উপস্থিতিকে জোরদার করে তুলেছিল। আইন অমান্য আন্দোলনেও দেখা যায় সরোজিনী নাইডু এবং আরও অন্যান্য বেশ কিছু নারী, স্বনামধন্য নারী, তারা এই আন্দোলনকে ঝাঁপিয়ে পড়েছিল। আর যেটা 42-এর আন্দোলন, বা যেহেতু আগস্ট মাসে আন্দোলন শুরু হয়েছিল, আগস্ট আন্দোলন বলা হয়, 42 সালে যেহেতু শুরু হয়েছিল 1942 সালে, সেই জন্য 42-এর আন্দোলন। আর এই স্লোগান ছিল ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ ইংরেজ তুমি ভারত ছাড়ো। সেই জন্য তিনটে নাম, 42-এর আন্দোলন, আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, একই আন্দোলনের তিনটি নাম। এই আন্দোলনে শুরুতেই জাতীয় কংগ্রেসের প্রথম সারির সমস্ত, গান্ধীজি সহ প্রথম সারির সমস্ত নেতাকে গ্রেপ্তার করার ফলে নেতৃত্বহীন অবস্থায় আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ক্রমশ সহিংস হয়ে ওঠে এবং এই আন্দোলন দেখা যায় যে বিভিন্ন জায়গায় মাতঙ্গিনী হাজরা, উন্না আশরাফ আলী, রানী গৈডালা, এইসব বিভিন্ন জায়গায় আন্দোলনে নারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। অতএব ভারতের স্বাধীনতা আন্দোলনে এরা কিন্তু ভারতীয় নারীরা এগিয়েছিল। এর পাশাপাশি ভারতে যে স্বাধীনতা আন্দোলনে তো দুটি মোটামুটি ধারা ছিল, একটা তো অহিংস আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, অহিংস আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন। অন্যদিকে বৈপ্লবিক আন্দোলন শুরু হয়েছিল। এর পথ ছিল তার দুটো, লক্ষ্য কিন্তু একটা, ভারতকে স্বাধীন করা। বৈপ্লবিক যে আন্দোলন শুরু হয়েছিল এবং সেই বৈপ্লবিক আন্দোলনের ক্ষেত্রেও দেখা যায় বেশ কিছু নারী তারা বৈপ্লবীর মধ্যে দীক্ষিত হয়ে এই বিপ্লবী আন্দোলনকে সফল করবার জন্য তারা নিজের প্রাণকে তুচ্ছ করে এই বৈপ্লবিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল। যেমন পিতলকা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস এবং অসংখ্য নারী তারা শহীদ হয়েছেন, তারাই অংশগ্রহণ করেছে। এছাড়া ছাত্র সমাজ, তারা কিন্তু আন্দোলনকে, এই ভারতীয় যে জাতীয় আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনে তারা বিশেষ একটা ভূমিকা পালন করেছিল। বিপুল সংখ্যক ছাত্র এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গভঙ্গ আন্দোলনের যেটা শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে, সেই আন্দোলনও দেখা যাচ্ছে ছাত্ররাই ছিল মূল হোতা। তারা বিদেশি দ্রব্য বর্জন, স্বদেশি দ্রব্য গ্রহণ, পিকেটিং এবং যার ফলে ওদিকে স্কুল কলেজ থেকে বিতাড়িত করার ফলে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল, এরা অংশগ্রহণ করেছিল।
এবং অহিংস অসহযোগ আন্দোলনের ছাত্রদের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং খুবই গৌরবজনক। এবং আইন অমান্য আন্দোলনের সংখ্যা যদিও কম ছিল, কিন্তু তাদের অংশগ্রহণ ছিল যথেষ্ট, যদিও কম ছিল তুলনামূলকভাবে। ভারত ছাড় আন্দোলনে যথেষ্ট এদের সংখ্যা ছিল। অতএব এরা গণ আন্দোলনে, অহিংস আন্দোলনে যোগদান করেছিল। অন্যদিকে আবার যে বৈপ্লবিক আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গের পর ভারতে, সেই বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে ছাত্ররা যুক্ত হয়েছিল, যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘাযতীন, মাস্টারদা এবং আরও অনেক শহীদ হয়েছেন ছাত্র, অনেক শহীদ হয়েছেন। তারা ভারতের স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিলেন, ভগৎ সিং থেকে আরম্ভ করে যতীন দাস থেকে আরম্ভ অনেকেই। এদের অংশগ্রহণ খুবই গৌরবজনক। তো আজকে এই হচ্ছে মূল চ্যাপ্টার। আর একটা দিক হচ্ছে এই চ্যাপ্টার দেখা যায় যে প্রান্তিক জনগোষ্ঠী। প্রান্তিক জনগোষ্ঠী কারা? যারা ব্রিটিশ শাসনে, ঔপনিবেশিক শাসনে যাদেরকে দলিত বলা হতো, অর্থাৎ সমাজে, হিন্দু সমাজে উচ্চবর্ণর দ্বারা যা নিম্নবর্ণের যে সমস্ত মানুষ যারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, সমাজে তাদের কোনো সামাজিক অধিকার ছিল না, সামাজিক সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত, অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত, একই পুকুরে তারা জল নিতে পারতো না, একই স্কুলে পড়তে পারতো না। এই যে অচ্যুত, এটা হচ্ছে দলিত সম্প্রদায়। এই সম্প্রদায় এই ঊনবিংশ শতাব্দীতে শুরু করে বিংশ শতাব্দীতে, ঊনবিংশ শতাব্দীতে যেমন জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু, এদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল মহারাষ্ট্রে, দক্ষিণ ভারতে। এবং বিংশ শতাব্দীর শুরু থেকেই দেখা যায় আম্বেদকরের নেতৃত্বে এই দলিত সম্প্রদায় তাদের অর্থনৈতিক, সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনগুলো ভারতের জাতীয় আন্দোলনকে অনেকটা সাহায্য করেছিল এবং তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। অতএব ভারতের স্বাধীনতা আন্দোলনে শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক দল নয়, ছাত্র, যুবক, মহিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীরও সমবেত প্রচেষ্টা ছিল এই আন্দোলনগুলোর মধ্যে, এবং যার ফলে ভারতে এক জোরদার গণ আন্দোলন শুরু হয়েছিল। এই হচ্ছে এই চ্যাপ্টারটার বিষয়বস্তু। এই চ্যাপ্টারে কিছু শর্ট প্রশ্ন নিয়ে আজকে একটু আলোচনা করবো, তারপর একটু 4 নম্বর 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করে? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন? তিনি হচ্ছেন শচীন্দ্র প্রসাদ বসু। শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস কাকে হত্যা করার চেষ্টা করেছিলেন? বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের অন্যতম মহিলা সদস্য কে ছিলেন? কল্পনা দত্ত। কল্পনা দত্ত। কল্পনা দত্ত। বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম মহিলা শহীদ কে? বাংলার বৈপ্লবিক আন্দোলনের প্রথম মহিলা শহীদ কে? মহিলা শহীদ কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতে বিপ্লববাদের জনক নামে কে পরিচিত? ভারতে বিপ্লববাদের জনক নামে কে পরিচিত? বাসুদেব বলবন্ত ফাতকে। বাসুদেব বলবন্ত ফাতকে। বাসুদেব বলবন্ত ফাতকে। ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ম্যাডাম কামাকে। ম্যাডাম কামাকে। ম্যাডাম কামাকে। বেঙ্গল ভলেন্টিয়ার্স দল কোথায় গঠিত হয়? ঢাকায়। কোথায় গঠিত হয়? ঢাকায়। অলিন্দ যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে। একদিকে বিনয় বাদল দীনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য, অন্যদিকে ব্রিটিশ বাহিনী। অন্যদিকে ব্রিটিশ বাহিনী। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? মাস্টারদা অর্থাৎ সূর্য সেন। সূর্য সেন। মাস্টারদা অর্থাৎ সূর্য সেন। রশিদ আলী দিবস কবে পালিত হয়? রশিদ আলী দিবস কবে পালিত হয়? রশিদ আলী দিবস কবে পালিত হয়? 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি। 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি।
দলিত মানুষদের গান্ধীজি কি নামে অভিহিত করেন? দলিত মানুষদের গান্ধীজি কি নামে অভিহিত করেন? হরিজন। হরিজন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামজে ম্যাকডোনাল্ড। র্যামজে ম্যাকডোনাল্ড। এবং এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে প্রবর্তিত হয়? 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। লীলা রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। দীপালি সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1923 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয়? 1902 খ্রিস্টাব্দে। 1902 খ্রিস্টাব্দে। বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি দলের 3 সদস্যের নাম লেখো। বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিবি এই 3 সদস্য হলেন বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। অলিন্দ যুদ্ধ কবে হয়? 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়? লাহোর ষড়যন্ত্র মামলায়। লাহোর ষড়যন্ত্র মামলায়। লাহোর ষড়যন্ত্র মামলায়। এগুলো তোমরা করবে। এবার 2 নম্বর প্রশ্ন নিয়ে আমি কিছু আলোচনা করছি। দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 1923 খ্রিস্টাব্দে বিপ্লবী লীলা রায় কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থাটির নাম হলো দীপালি সংঘ। এর কয়েকটি উদ্দেশ্য ছিল: নারী শিক্ষার প্রসার সাধন এবং সমাজ সেবামূলক কাজে প্রসার সাধন, এবং এর জন্য এই সংঘ ঢাকার বিভিন্ন স্থানে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে 22টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং দীপালি স্কুল, নারী শিক্ষা মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং বিপ্লবী কার্যকলাপের জন্য বা বিপ্লবী আন্দোলনের জন্য নারীদের প্রস্তুত করার প্রস্তুতি নেওয়া হয়। সেই কারণে এখানে নারীদের শরীরচর্চা, লাঠি খেলা, অস্ত্র চালানো, অস্ত্র সংগ্রহ করা, বৈপ্লবিক কাজকর্ম পরিচালনার শিক্ষা এখানে দেওয়া। এই দীপালি সংঘের এই কাজ ছিল। কাজগুলোতে নারী শিক্ষার প্রসার সাধন, সমাজসেবামূলক কাজ, বৈপ্লবিক আন্দোলনে নারীদের প্রস্তুত করা এবং এই জন্য নারীদের লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্র চালনা, অস্ত্র সংগ্রহ করা এবং বৈপ্লবিক কার্যকলাপ পরিচালনার ট্রেনিং দেওয়া বা তাদের প্রশিক্ষিত করা। প্রীতিলতা ওয়াদ্দেদার কি জন্য বিখ্যাত? প্রীতিলতা ওয়াদ্দেদার কি জন্য বিখ্যাত? মাস্টারদাস বিপ্লবী, প্রখ্যাত বিপ্লবী মাস্টারদাস সূর্য সেনের শিষ্যা। প্রীতিলতা ওয়াদ্দেদার ভারতের ইতিহাসের এক বিখ্যাত নাম। দীপালি সংঘের অন্যতম সদস্য তিনি ছিলেন। দীপালি সংঘের অন্যতম সদস্য এবং বাংলার বিপ্লবী নারী আন্দোলনের
অন্যতম নেত্রী ছিলেন প্রীতিলতা উপাধ্যায়। তিনি চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নায়ক মাস্টারদার সেনের সহকারিণী ছিলেন। তার নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে এবং সফল হন, কিন্তু তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন। বীণা দাস কি জন্য বিখ্যাত? বিখ্যাত বিপ্লবী বীণা দাস ভারতের ইতিহাসের আরেকটি ঐতিহাসিক নাম। তিনি ছিলেন একজন বিপ্লবী এবং তিনি কলেজের ছাত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে সেনেট হলে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার জন্য 1932 খ্রিস্টাব্দে তিনি গুলি ছোড়েন, কিন্তু জ্যাকসন অল্পের জন্য রক্ষা পান। তিনি ধরা পড়েন এবং জ্যাকসন হত্যার চেষ্টার অভিযোগে তার বিচারে তার 9 বছর সশ্রম কারাদণ্ড হয়। ফলে তিনি বিপ্লবীর মর্যাদা লাভ করেন। ভগৎ সিং কি জন্য বিখ্যাত ছিলেন? পাঞ্জাব তথা ভারতের বিখ্যাত বিপ্লবী ছিলেন ভগৎ সিং। তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন, বৈপ্লবিক রাজনৈতিক দল গঠন করেন হিন্দুস্তান, যার নাম হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এর তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সান্ডার্স, পাঞ্জাবের যে অত্যাচারী পুলিশ অফিসার সান্ডার্সকে 1928 খ্রিস্টাব্দে হত্যা করেন এবং কেন্দ্রীয় আইনসভায় তিনি আইনসভার যে কক্ষ, সেই কক্ষে তিনি বোমা নিক্ষেপ করেন 1929 খ্রিস্টাব্দে এবং এর ফলে তিনি ধরা পড়েন। শেষ পর্যন্ত তাকে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয় এবং বিচার হয় এবং বিচারে তার প্রাণদণ্ড হয়, যেটা 1931 সালের মার্চ মাসে কার্যকরী হয়। ভারতের বৈপ্লবিক ইতিহাসে তিনি তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। দলিত কাদের বলা হয়? দলিত বলতে কি? দলিত কারা? ভারতের বর্ণ ব্যবস্থাযুক্ত সমাজ ব্যবস্থায় অতীতকাল থেকে যেই বৈদিক যুগ থেকে যে ভারতের হিন্দু সমাজ 4টি ভাগ বিভক্ত ছিল, যা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং এদের দ্বারা অত্যাচারিত, নিপীড়িত যারা হিন্দু যারা ছিল নিম্ন স্তরের হিন্দু অস্পৃশ্যরা ঔপনিবেশিক শাসনকালে দলিত নামে পরিচিত ছিল। এরা হিন্দু সমাজে ছিল অচ্যুত এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অধিকার থেকে এরা ছিল বঞ্চিত। এরা মন্দিরে প্রবেশ করতে পারতো না, পুকুর বা কোনো জলাধার থেকে জল সংগ্রহ করতে পারতো না, একই বিদ্যালয়ে উচ্চবর্ণে হিন্দুদের সঙ্গে পড়াশোনা করতে পারতো না। এর ফলে তারা সমস্ত দিক থেকে বঞ্চিত ছিল এবং তারা অধিকারবিহীন শ্রেণী ছিল। এবং দলিতদের মধ্যে উল্লেখ্য ছিলেন মহারাষ্ট্রের মাহার সম্প্রদায়, দক্ষিণাত্যের ইজাবা সম্প্রদায়, পড়ুয়া সম্প্রদায়, বাংলায় নমশূদ্র সম্প্রদায়। এরা দলিত নামে পরিচিত ছিল। এরা ছিল অধিকারবিহীন শ্রেণী ছিল। পরবর্তীকালে অর্থাৎ 20 শতাব্দীর শুরু থেকেই B.R. আম্বেদকরের নেতৃত্বে এই দলিত সম্প্রদায় তারা সংগঠিত হয়ে তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন শুরু করে এবং শেষ পর্যন্ত তারা সফল। পুনা চুক্তি কি? 1932 খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড ভারতে হিন্দু সমাজে বিভেদ সৃষ্টি করার জন্য, অর্থাৎ ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য তিনি হিন্দু সম্প্রদায়কে দুভাগে বিভক্ত করে দেন এবং যারা
তফসিলি জাতি নিম্নবর্ণের হিন্দুরা তাদের জন্য আলাদা ভোটাধিকারের ব্যবস্থা করা হয়। এর প্রতিবাদে গান্ধীজি জারবেদা জেলে তিনি আমরণ অনশন শুরু করেন। তার প্রাণ সংশয়ে উঠলে শেষ পর্যন্ত আম্বেদকরের সঙ্গে গান্ধীজির একটি চুক্তি হয় এবং এই চুক্তির পরিপ্রেক্ষিতে গান্ধীজি তার অনশন প্রত্যাহার করে নেন এবং গান্ধীজি দ্বারা দলিত সম্প্রদায় তাদের বিশেষ নির্বাচন বা আইনসভায় তাদের আমাদের সংরক্ষণের দাবিও তিনি মেনে নেন। এর ফলে যদিও আম্বেদকরের যে আন্দোলনের কিছুটা ভাটা পড়েছিল, তবুও এই আন্দোলনের ফলে হিন্দু সমাজের মধ্যে যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা শুরু হয়েছিল সেটা রুখে দেয়। এই করা 2 নম্বর প্রশ্ন তোমাদের করতে হবে। এবার আজকে একটা আন্দোলন আমি শুরু করছি যে দলিত সম্প্রদায়কে নিয়ে গান্ধীজির সঙ্গে আম্বেদকরের যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে আমি আলোচনা করব। গান্ধীজি তিনি চেয়েছিলেন দলিত সম্প্রদায় যারা তাদেরকে ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত করতে এবং দলিতদের আর্থসামাজিক অধিকারের জন্য 1920 ও 1930-এর দশকে দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে মতপার্থক্য বিতর্ক খুবই উল্লেখযোগ্য ছিল। বিতর্কের বিষয়গুলি হলো দৃষ্টিভঙ্গিগত। যদি ধরি আমরা তাহলে দেখা যাবে মহাত্মা গান্ধী মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে দলিত সমস্যাকে বিবেচনা করেন। সমাজ থেকে তিনি অস্পৃশ্য দূরীকরণের উপর গুরুত্ব দেন। কিন্তু বি.আর. আম্বেদকর তিনি চেয়েছিলেন অস্পৃশ্য দূরীকরণের পাশাপাশি দলিতদের রাজনৈতিক বিশেষত অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার তিনি দাবি করেন। দ্বিতীয়ত, অস্পৃশ্যতা দূরীকরণে গান্ধীজি ধর্মীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে দলিতদের মন্দিরে প্রবেশ, উচ্চ বর্ণের সঙ্গে একত্রে বসে খাওয়া দাওয়ার উপর গুরুত্ব দেন। কিন্তু শুধুমাত্র এটা করে এই সমস্যা দলিতদের সমস্যার কোনো সমাধান হবে বলে আম্বেদকর মনে করতেন না। তাদের যারা সর্বাগ্রে চাই সামাজিক মর্যাদা এবং তার সঙ্গে অর্থনৈতিক মর্যাদা এবং পরিশেষে রাজনৈতিক অধিকার দিতে হবে। তৃতীয়ত, গান্ধীজি হিন্দু সমাজে যে 4টে বর্ণাশ্রম ছিল সেই অতীত যুগ থেকে বৈদিক যুগ থেকে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা বজায় রাখতে তিনি চেয়েছিলেন এবং তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা সুসম্পর্ক ভ্রাতৃত্ববোধের সম্পর্ক যারা স্থাপিত হয় তার চেষ্টা করেছিলেন। কিন্তু আম্বেদকর এই বর্ণাশ্রম ব্যবস্থাকে তিনি ঘৃণা করতেন। তিনি এটাকে মোটেই মেনে নিতে পারেন। এছাড়া 1928 খ্রিস্টাব্দে আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী দাবি করেন এবং 1931 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করে আইনসভায় দলিতদের আসন সংরক্ষণের দাবি করেন, যার ভিত্তিতে ম্যাকডোনাল্ড তিনি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এর ফলে হিন্দু সমাজে বর্ণ হিন্দু, অনন্ত হিন্দু এই দুভাবে বিভক্ত হয়ে এক জটিল সমস্যার সৃষ্টি করেন। এই বৈষম্য নীতির পরিবাদে গান্ধীজি সরব হন এবং জারবাদা জেলে তিনি অনশন শুরু করেন। শেষ পর্যন্ত পুনা চুক্তির মাধ্যমে গান্ধীজির সঙ্গে আম্বেদকরের সমঝোতা গড়ে ওঠে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে বি.আর. আম্বেদকর দলিতদের জন্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হলেও পুনা চুক্তির মাধ্যমে সে অধিকার তিনি কিছুটা হারিয়ে ফেলেন। এছাড়া যদি ভগৎ সিং সম্পদের টিকা পড়ে, ভগৎ সিং সম্পদের টিকা আসাটাই খুব গুরুত্বপূর্ণ আছে।
পাঞ্জাবের এটা আসার সম্ভাবনা আছে। পাঞ্জাবের যে বিখ্যাত বিপ্লবী ভগৎ সিং, তিনি একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই দলটি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় সচেষ্ট হন। তাদের স্বার্থ রক্ষার জন্য তিনি বিভিন্ন আন্দোলন শুরু করেন এবং বিভিন্ন গুপ্ত সমিতির মাধ্যমে তিনি তার লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা গঠন করেছেন, যে তিনি তার লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করেন। সাইমন কমিশন বিরোধী আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ফলে পাঞ্জাবের শীর্ষ নেতা লালা লাজপত রায়ের মৃত্যুর ঘটনার প্রতিশোধ নেবার জন্য 1928 খ্রিস্টাব্দে ভগৎ সিং লাহোরের সহকারী পুলিশ ইন্সপেক্টর সান্ডার্সকে হত্যা করেন এবং 1929 সালে 8 এপ্রিল ভগৎ সিং এবং তার সহকর্মী বটুকেশ্বর দত্ত দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ করেন এবং ধরা পড়েন। এই ঘটনার কয়েকদিন মধ্যেই 1929 খ্রিস্টাব্দের মে মাসে লাহোরে সাহারানপুরে বোমা তৈরির দুটি বিশাল কারখানা আবিষ্কৃত হলে ভগৎ সিং এবং অন্যান্য বিপ্লবীদের সেই মামলায় যুক্ত করা হয়, করে তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা তা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায়। এই লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত থাকার অপরাধে ভগৎ সিং প্রাণদণ্ডে দণ্ডিত হন, যা কার্যকর হয় 1931 সালের মার্চ মাসে। অতএব ভগৎ সিং এর দেশপ্রেম আত্মত্যাগের আদর্শ ভারতের বৈপ্লবিক আন্দোলনে নতুনভাবে অনুপ্রীত করে তোলে। তিনি ভারতের ইতিহাসের এক বিখ্যাত বৈপ্লবী নেতা বলে সম্মানিত। রশিদ আলী দিবস। রশিদ আলী ছিলেন আজাদিন ফৌজের একজন ক্যাপ্টেন। বিচারে তার 7 বছরের কারাদণ্ড হলে 1946 সালে কারাদণ্ড ঘোষিত হলে 1946 সালে 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় গণপ্রতিবাদ শুরু হয়। তার মুক্তির দাবিতে ছাত্ররা বিশাল মিছিল করে। এই মিছিলে কংগ্রেস, মুসলিম লীগ, কমিউনিস্ট লীগ, বিভিন্ন রাজনৈতিক দলগুলি যোগদান করে এবং সাধারণ শ্রমিক মানুষও এই আন্দোলনকে সফল করবার জন্য তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং রশিদ আলীর মুক্তির দাবিতে কলকাতায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শিল্পগুলিতে শ্রমিক ধর্মঘট পালিত হয় এবং গোটা ভারতবর্ষ, গোটা কলকাতা ব্যাপী রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি তার মুক্তির দাবিতে। অতএব এই আজাদিন বাহিনীর ক্যাপ্টেনের প্রতি অন্যায় যে বিচারের প্রতিবাদে এই প্রতিবাদ সভা হয়েছিল এবং এই আন্দোলনে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল একজোটে আন্দোলন শুরু করেছিল এবং এই আন্দোলনে দেখা যায় মুসলিম ছাত্র সমাজ, জনসমাজের পাশাপাশি হিন্দু জনগণ, ছাত্র, শ্রমিক যোগদান করার ফলে এটা অসাম্প্রদায়িক আন্দোলন হিসাবে পরিগণিত হয়েছিল। আজ এইটা পর্যন্ত থাকছে। পরের দিন আমি এই ব্রড প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2-3টি প্রশ্ন বড়দের আছে, আমি আলোচনা করব।